আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সমকালীন আলাপে স্বাগত জানাচ্ছি, আমি হুমায়ুন আয়ুব। আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় কওমি শিক্ষা সনদের বাস্তবায়ন, সম্ভাবনা ও রূপরেখা। আমাদের সঙ্গে দেশের দুজন গুরুত্বপূর্ণ আলোচক যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমার ডান পাশে জাতীয় দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ সম্পাদক, মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষা সচিব, বিদগ্ধ আলেম, লেখক, গবেষক মাওলানা লিয়াকত আলী। আমাদের সঙ্গে যুক্ত আছেন তরুণ আলেম, তার্কিক, মোনাজির, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আমরা শুরুতেই কথা শুনব মাওলানা মুফতি রেজাউল করিম আবরারের কাছ থেকে। আমাদের নির্ধারিত আজকের যে আলোচ্য বিষয় কওমি শিক্ষা সনদের বাস্তবায়ন, সম্ভাবনা ও রূপরেখা। আপনার কাছে মৌলিকভাবে জানতে চাই, আমাদের শিক্ষা সনদ যেটা দেওয়া হয়েছে, এটার বাস্তবায়ন এখন কেন প্রয়োজন পড়লো, কেন দেখা দিল, এ ব্যাপারে আপনার মতামত কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি আওয়ার ইসলামের সম্মানিত প্রধান সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের খুবই একান্ত আপনজন, কাছের মানুষ মুফতি হুমায়ুন আইয়ুব হাফিজাহুল্লাহ। আমাদের সাথে আছেন বাংলাদেশের বরেণ্য লেখক এবং সাংবাদিক মাওলানা লিয়াকত আলী হাফিজাহুল্লাহ। কমিশনারদের বাস্তবায়ন, আমার বড় ভাই আমাকে যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব সম্ভবত আমার থেকে তিনি ভালো দিতে পারবেন। কারণ কমিশনারদের বাস্তবায়ন এবং স্বীকৃতির আন্দোলনের সূচনা থেকে আপনারা ছিলেন, এবং এই পুরো আন্দোলন এক কথা বলতে গেলে আপনাদের চোখের সামনে হয়েছে। বাংলাদেশে গত 15 বছর একটা ফ্যাসিজম ছিল। ওই সময় নানা কারণেই নানাভাবে অনেক মানুষ তাদের অধিকার আদায় করতে পারেনি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর নতুন করে প্রত্যেকেই তাদের দাবি দাওয়া আদায় করছে, সেহেতু কমিশনারদের বাস্তবায়ন নিয়ে একটা জোরালো আলাপ এসেছে। এবং আপনি হয়তো চেনেছেন এবং আপনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতাও করেছেন। আমরা যখন একটা সেমিনার করেছিলাম জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ থেকে। আসলে কমিশনারদের বাস্তবায়ন, একটা হলো প্রয়োজনীয়তা কতটুকু, আরেকটা হলো সেটার রূপরেখা কতটুকু। কমিশনারদের বাস্তবায়ন প্রসঙ্গে আমি যে কথা বলবো, কওমি মাদ্রাসা শুধু যে বাংলাদেশে আছে ব্যাপারটা কিন্তু এমন না, পাকিস্তানেও আছে। এবং আমি হলো দারুল দেওবন্দকে কেন্দ্র করে বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, পাকিস্তানেও হয়েছে, ইউরোপ আমেরিকায়ও আছে, পৃথিবীর অসংখ্য দেশে কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। একটা বাস্তবতা হলো, আপনি ভারতেও দেখবেন, পাকিস্তানেও দেখবেন যে কওমি মাদ্রাসার এই যে দাওরা হাদিসের যে সনদ আছে, এটাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় একটা পর্যায়ে এই সার্টিফিকেটটা অ্যালাউ করা হয় যে আপনি মানে দারুল দেওবন্দের এই সার্টিফিকেট বা পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যে সার্টিফিকেট, এটা দিয়ে আপনি রাষ্ট্রের ধর্মীয় অঙ্গনের এই ক্ষেত্রে আপনি কাজের আপনার স্কোপ আছে, সুযোগ আছে। আমাদের বাংলাদেশে ছিল কি না জানি না হুজুর, এবং আপনি আমার থেকে ভালো জানবেন। আমাদের মুরব্বীরা ওনার মুত্তাকি এবং আল্লাহর ওলি, এটা আমরা সবসময় বিশ্বাস করি এবং তাদের প্রতি আমরা এই ধারণা রাখি। তো যুগের পরম্পরায় আমাদের বড়রা দেখেছেন যে এই প্রজন্ম সামনে এমন একটা জড়ের সম্মুখীন হবে, এই সময় তারা যদি সব জায়গায় কাজের স্পেস তৈরি করতে না পারে বা কাজ করতে না পারে, এমনিতে কোনটাশা হয়ে যাবে। এখান থেকে আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নবরুল্লাহ মারকাদাহু, এরপর আল্লামা নুর হোসেন কাসিমি রহিমাল্লাহ, আল্লামা মুফতি ওয়াক্কাস রহিমাহুল্লাহ, আল্লামা মুফতি ফজলুল্লাহ কামিনী রহিমাল্লাহ সহ আমাদের আকাবিরদের একটা জামাত স্বীকৃতির আন্দোলন শুরু করেছিলেন। তারপর আল্লামা আহমদ শফি রহিমাল্লাহ পুরা বাংলাদেশের আমাদের কায়েদ, আল্লাহ তার মাধ্যমে সেটার পরিপূর্ণতা। এজন্য এখানে বাস্তবায়ন এজন্যই প্রয়োজন, কারণ একটা রাষ্ট্রের এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রয়োজন হলো রাষ্ট্রের যোগ্য, সৎ, আদর্শ, মুত্তাকি মানুষরা কাজের স্পেস পাওয়া। আমরা বিশ্বাস করি, এবং এটা আমাদের বিশ্বাস না, বাংলাদেশের আপামর জনসাধারণের বিশ্বাস, কওমি মাদ্রাসায় শিক্ষিত কওমি মাদ্রাসার দাওরা পড়ে যারা আসে তাদেরকে কোথাও আপনি চাঁদাবাজিতেও পাবেন না, টেন্ডারবাজিতেও পাবেন না, খুনে পাবেন না, ধর্ষণে পাবেন না, আপনি কোথাও আধিপত্যবাদ বিস্তারেও পাবেন না। মানে একটা সৎ মানুষ, আদর্শবান মানুষ কওমি মাদ্রাসা গড়ে, এটা হলো সবাই বলে এই কথা। তাহলে এই আদর্শবান মানুষগুলো কেন রাষ্ট্রীয় পর্যায়ে কাজের স্পেস পাবে না, কেন তারা দিন দিন ধরে বৈষম্যের শিকার হবে? এটার থেকেই মূলত আমাদের বড়রা, আমি যতটুকু বুঝি, যে স্বীকৃতির আন্দোলন শুরু করেছেন। স্বীকৃতি তো হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন এখন হলে স্বীকৃতির বাস্তবায়ন, এটা একটু জটিল এবং কঠিন। এবং আমাদের মুরব্বীরা সবসময় যে কথা বলেছেন যে আমাদের স্বকীয়তা, আমাদের নেশাব সব কিছু মানে বহাল রেখে আমাদেরকে স্বীকৃতিটা দিতে হবে। এবং আমি যতটুকু জানি
2017 সালে সম্ভবত আমাদের স্বীকৃতি হয়েছে বা 18-তে, এ সকল শর্ত মেনেই হয়েছে। দেখেন, আমরা কওমি মাদ্রাসা যারা, আমাদের শিকড় হলো দারুল উলুম দেওবন্দ, এবং দারুল উলুম দেওবন্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় এটা একটা ইলহামি প্রতিষ্ঠান, এবং এটা গতানুগতিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান না যা আপনি পড়বেন আর সার্টিফিকেট অর্জন করবেন আর চাকরি করবেন। এটা কিন্তু দারুল উলুম দেওবন্দ এই মাকসাদকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়নি। তো স্বীকৃতি বাস্তবায়নের জন্য আমাদের 1 নম্বর যে শর্ত আমাদের বড়রা দিয়েছেন, যে আমাদের স্বকীয়তা বহাল রাখতে হবে। আর 2 নম্বর হলো আমাদের নেসাব যেটা আছে, আমাদের নেসাবের সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে সেটা আমরা করব, সেখানে রাষ্ট্র কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। এই 2টা বিষয় যদি না থাকে তাহলে একটা শিক্ষা ব্যবস্থার কি পরিণতি হয় সেটা আমরা আলিয়া শিক্ষা ব্যবস্থা দেখেছি। শুধু বাংলাদেশে না, উপমহাদেশে হুজুর যখন আমাদের বয়সী ছিলেন তখনও বাংলাদেশে এমন বহু রতি মহারতি অনেক আলেম ছিলেন যারা কিন্তু আলিয়া নেসাব থেকে উঠে এসেছেন। আমরা আল্লামা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর কথা বলতে পারি, তারপরে আরও অসংখ্য অগণিত আলেম আছেন, হুজুর আরও অনেকের কথা বলতে পারেন যারা আলিয়া পড়ো আলেম ছিলেন, এবং তাহকিকের ক্ষেত্রে আমিমুল হাসান মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ আরও অনেক ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক সিলেবাস সরকার সেগুলোতে হস্তক্ষেপ করে, নেসাবে হস্তক্ষেপ করে। আমরা একটু পরে নেসাব নিয়ে আমরা একটু কথা বলবো, বা আমাদের কারিকুলামের মধ্যে আমার এখানে 2টা জিনিস, মানে আমার মৌলিক কথা, এখন মৌলিক কথা হলো যে স্বীকৃতির বাস্তবায়নটা প্রয়োজন, কিন্তু বাস্তবায়ন করতে হলে, নেসাব পরিবর্তন করতে হলে আমাদের বড়রাই করবেন যতটুকু প্রয়োজন, এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না। মোহতারাম মাওলানা লিয়াকত আলী সাহেব আমাদের সামনে উপস্থিত আছেন, বাংলাদেশের একমাত্র সিনিয়র সাংবাদিক আলেম, যিনি একাধারে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকেও অনার্স মাস্টার্স করেছেন সাংবাদিকতার বিষয়ে। মোহতারাম লিয়াকত আলী সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, স্বীকৃতির বাস্তবায়নটা আসলে গুরুত্বপূর্ণ কতটুকু আপনার দৃষ্টিতে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমিও মুফতি রেজাউল করিম আবরার সাহেবের সঙ্গে সুর মিলিয়ে বলছি যে এরকম একটা আয়োজন করার জন্য আমি আমার ইসলাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে স্বীকৃতি মানেই তো বাস্তবায়নের জন্য হয়, নিছক স্বীকৃতির জন্য স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। স্বীকৃতি আমাদের রাষ্ট্রীয়ভাবে ছিল না, কিন্তু 150 বছর ধরে কওমি মাদ্রাসার স্বীকৃতি সমাজীয়ভাবে ছিল। সমাজে আলেম বলতে কওমি মাদ্রাসার আলেমদেরকেই বুঝতো, এখনো বোঝে। স্বীকৃতির প্রয়োজন হয়েছে যে এই আলেমরা যারা নাকি কওমি মাদ্রাসা থেকে বের হচ্ছেন, তাদের প্রথমত রাষ্ট্র যেন স্বীকার করে যে তারা শিক্ষিত। জি, এই প্রয়োজনে যে আমাদের আদমশুমারিতে একটা ঘর আছে, শিক্ষার ঘর, যে কতটুকু শিক্ষিত। ওখানে কিন্তু কওমি মাদ্রাসার যে আছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইভাবে নাম আছে। কওমি মাদ্রাসার যে ধাপগুলো, এগুলোর কোনো নাম নেই। তাহলে যারা এই ধাপে পড়াশোনা করছে তারা কোথায় যাবে? তার মানে তারা শিক্ষিত বলে স্বীকৃত হতেন না। আর 2 নম্বর হচ্ছে যে তাদের কর্মক্ষেত্র, তাদের কাজের ক্ষেত্র। আসলে কওমি মাদ্রাসা যখন আমাদের শেখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন মুক্তাঙ্গনে শুয়ে পড়েছিলেন আমাদের সকলকে নিয়ে, আমরা তখন ছাত্র, সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদেরকে এই কথাটাই বোঝানো হয়েছে যে স্বীকৃতি দেওয়া মানে হলো শিক্ষিত বলে আমাদেরকে গণ্য করা। এতটুকু সীমাবদ্ধ না রেখে আমরা যেটা বাস্তবায়নের কথা বলছি, এবং এখন কর্মক্ষেত্রে যাওয়ার কথা বলছি। সেটাই যে কথা হচ্ছে যে যখন স্বীকৃতি হলো, জি, এই থেকে আমি কথা সংক্ষেপ করি, তাহলে এই স্বীকৃতি, এই সনদ, স্বীকৃত সনদ কোথায় কাজে লাগবে? এইটা হচ্ছে এখন প্রশ্ন, ঠিক না? তো এখন স্বীকৃতির যে প্রয়োজন, কেন প্রয়োজন? যখন ব্রিটিশ পিরিয়ডে দারুল উলুম দেওবন্দ হয়েছিল, তখন তো যেহেতু আমরা পরাধীন ছিলাম, অতএব তখনকার সরকারের থেকে স্বীকৃতি নেওয়ার কোনো আগ্রহ ছিল না আলেমদের। কারণ তখন স্বীকৃতি নেওয়ার মানে হচ্ছে যে তাদের মতো করে চলা, তাদের সহায়তার উপরে নির্ভর করা। আমাদের আকাবির, আমাদের পূর্বসূরীরা এটা চান নাই। কিন্তু এর আগে, দারুল উলুম দেওবন্দের আগে, মানে 1857 আগ পর্যন্ত, তখন কিন্তু এই নেশাবে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু স্বীকৃত ছিলেন। অসংখ্য আলেমের নাম পাওয়া যাবে। যাচ্ছে পড়াশোনা তখন কমই বলা হতো না, এই নেশাবে পড়ে, এই যে দর্শনে পড়ে তারা সরকারি চাকরি করতেন। এমন অসংখ্য আলেমের নাম পাওয়া যায়, তাদের কিতাব আমরা পড়ি। যেমন কি এলমুস সিগার, মোসান্নেফ, তিনি সরকারি চাকরি করতেন।
এরকম আরও অনেক পাওয়া যাবে। তো এখন আমাদের 1947 সালে যখন নাকি ভারত পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র হলো, যখন আমরা স্বাধীন হলাম, তখন এটার প্রয়োজন ছিল, যেহেতু এখন আমরা পরাধীন নই, অন্য দেশের শাসনের অধীনে নই, এখন আমাদের স্বীকৃতি দেওয়া একটা নৈতিক এখন তাদের। যদি আমরা স্বীকৃতি নেই, মাওলানা রেজাউল করিম আবরার সাহেব যে কথাটা বলছিলেন যে এখানে যদি সম্মান দেওয়া হয়, স্বকীয়তা নষ্ট হবে কিনা, এটা স্বকীয়তা কথা। নষ্ট এবং মাদ্রাসা, কওমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার যে পরিণতিটা আমরা এখন দেখছি, আমাদের কি শেষ পর্যন্ত ওইদিকে যেতে হবে কিনা, হ্যাঁ, এই এটা একটা আশঙ্কা বড় প্রশ্ন, যে আছে কিনা? স্বকীয়তা নষ্ট হয়ে যাবে কিনা। এখানে আমি বলি যে আসলে স্বকীয়তা রক্ষা করার দায়িত্ব কার? শুধুমাত্র সরকারের উপর দায়িত্ব চাপালে চলবে না। এই মাদ্রাসাগুলোতে পরিচালনা করেন, তাদের একটা বড় দায়িত্ব। আলিয়া মাদ্রাসার পরিবেশটা নষ্ট হয়ে যাওয়ার পিছনে সরকারকে দেওয়া, দায়ী করা, আমি এই পক্ষপাতী নই। হ্যাঁ, সরকারের একটা দায় আছে, এটা ঠিকই, কিন্তু সরকারে যারা এসেছেন এ পর্যন্ত, আমরা যেটা বলতে চাচ্ছি, আলিয়া মাদ্রাসাগুলোর সিলেবাসে হ্যাঁ অন্যরা 9টা বা 10টা পরীক্ষা দেয়, হ্যাঁ আলিয়া মাদ্রাসার ছেলেরাও 10টা পরীক্ষা দেয়। অন্যদের পড়তে হয় 10টা বই, আলিয়া মাদ্রাসার ছেলের পড়তে হয় 12টা থেকে 15টা বই, অতিরিক্ত 5-6টা বই পড়তে হয়। সরকার এটার সিলেবাসকে নিজের মতো করে দিয়েছে। আমরা যদি এখন স্বীকৃতি চাই, এবং আমরা যদি তখন আসবে, আলোচনায় আসবে এই সিলেবাস পাশ করে মাস্টার্স হওয়ার পরে তার যোগ্যতাটা তৈরি হচ্ছে কিনা, যোগ্যতাটা তৈরি করার জন্য ইংরেজি পড়াইতে হবে, সেটাই বলছি, গণিত হ্যাঁ, পড়াইতে হবে, সব ঠিকই আছে। কথা হচ্ছে কি, যে আলিয়া মাদ্রাসার কথা আমি যেটা বলছি, যে আপনি যেটা বলছেন ঠিকই, সিলেবাসে অনেক কিছু সংযোজন করা হয়েছে, এটা ঠিকই, এটা ঠিকই, কিন্তু এটাই একমাত্র কারণ না তাদের অধঃপতনের। একটা বড় কারণ হচ্ছে সেখানে শিক্ষকদের অবহেলা, শিক্ষকদের দায়িত্বহীনতা। যে আমাদের কর্মীও আছে, যেমন আমরা দেখি ওস্তাদরা মাসের পর মাস তাদের ওজিফা বন্ধ করেন, কিন্তু তারা দর্শ কখনো মিস করে না, তারা কখনো বাদ দেন না, তারা কষ্ট করে হলে। এবং ছাত্রদের এরকম মেজাজ গড়ে উঠছে যে কষ্ট হলে, অনেক মাদ্রাসাত কর্মী আছে যাদের খাওয়া দাওয়া থাকার অনেক কষ্ট, তারা ঠিক মতো পড়ে। আলিয়া মাদ্রাসা একসময় এমনটা ছিল, যখন স্বীকৃত ছিল না। এখানে আলিয়া হ্যাঁ, রাখেন, আমি কথা শেষ করি। জি, এখন আলিয়া মাদ্রাসার সরকারি বেতন দেয়, তাদের তো আরও এটা শুকরিয়া আদায় করার দরকার ছিল, যে নিয়মিত সবক তারা দর্শ দেবেন, ছাত্ররা ঠিকমতো থাকবে, এটা তো প্রয়োজন ছিল। কিন্তু না, এটা তাদের আরও আলসেমি বেড়ে গেছে। তা আমাদের কওমি মাদ্রাসা যেমন কি আমাদের নিয়মিত দর্শ হয়, জি, সময় মতো দর্শ হয়, এবং কওমি মাদ্রাসার ওস্তাদরা তারা কষ্ট করেও তারা সিলেবাস কমপ্লিট করেন, তারা রাত ধরে পড়াশোনা পড়ান, ভোরে পড়ান, রাতে পড়ান, মাগরিবের পরে, এশার পর পড়ান। কেন? তাদের একটা দায়বদ্ধতা আছে যে আমাকে এই সিলেবাস নেশাব শেষ করতে হবে, কিন্তু আলেম বানাতে হবে, আলেম না, শেষ করতে অবশ্যই যারা পড়বেন তারা তো শিখবে, কিন্তু আলিয়া মাদ্রাসাওয়ালারা এই দিক থেকে তারা গাফিল। একটা সময় ছিল সকাল বিকাল দর্শ হতো, এখন আস্তে আস্তে ভাটা পড়ে গেছে। আমরাও কি যদি আস্তে আস্তে স্বীকৃতি বাস্তবায়নের দিকে যাই, সরকারি বেতন পাওয়া শুরু করি, হ্যাঁ এমপিভুক্ত হতে শুরু করি, তখন আমাদের পরিণতি কি সেদিকে যাবে হ্যাঁ, কিনা? এটা একটা কথা, যে আসলে আমাদের মুরব্বীরা যারা স্বীকৃতির কথা নিয়েছেন, স্বীকৃতি নিয়েছেন, তারা কি এই কথা বলছেন, আমরা কখনোই সরকারি সাহায্য নেব না। হ্যাঁ, সেইভাবে চলে আসছে। সরকারি সাহায্য নিলে হ্যাঁ, ওই একটা যাকে বলে উপসর্গ, হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যে তখন দায়বদ্ধতা আর থাকে না জনগণের কাছে, তখন সরকার কাছে যায়, অতএব ওখানে ফাঁকি দেওয়া ইত্যাদি। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, রাখার কথা শেষ করে নেই, এক কথায় শেষ, তার আরেকটা বলবেন। সেটা হলো যে এখন আলিয়া মাদ্রাসার যে অবস্থা, স্কুল কলেজগুলো একই অবস্থা। জি, ওখানেও ঠিকই, আগে স্কুলগুলো যখন কি সরকার থেকে খুব অল্প পয়সা দেওয়া হতো, জি, আমাদের টিচারদের দেখছি তারা খুব নিষ্ঠার সঙ্গে, দায়িত্বের সঙ্গে তারা পড়াতেন, দায়িত্ব পালন করতেন, কিন্তু সেখানেও ঠিকই স্কুল কলেজে একই অবস্থা, তারা বেতন পার্টির মতো, কিন্তু আগের মতো পড়ান না, আগের মতো দায়িত্বশীলতা নাই। এখন আমি বলছি, আমি তো স্কুলে পড়েছি, সেই সময় যে সমস্ত হিন্দু ওস্তাদদের কাছে পড়েছি, টিচারদের, তাদের যে নিষ্ঠা বোধ ছিল, আমি তো মনে করি এখনকার দিনে আমাদের কমই অনেক আলেমদের মধ্যে সেই তার যেহেতু অনেক ঘাটতি আছে। এখন আমি এই যে অল্প দিন আগে আমার সেই পুরনো দুজন শিক্ষক বেঁচে আছেন হিন্দু, তারা অত্যন্ত নিষ্ঠাবান, তাদের সঙ্গে আমি দেখা করে এসেছি। তো এইভাবে মোট কথা
এই জন্য আমি বলছি সরকারকে পুরো দায়িত্ব দিলেছি, দায়িত্ব আমি দেওয়ার মানে পক্ষপাতী না। এখানে দায়িত্বের চেয়ে আরেকটা বড় ব্যাপার, আমি যেটা আপনার কথা থেকে বুঝতে পারছি, আমাদের মাদ্রাসায় পড়ে হলো 1% ছেলে মেয়ে, হ্যাঁ, পুরো নাগরিক যারা পড়তে চায়, হ্যাঁ, এরা আসছে হলো আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, বাবা মায়ের জানাজা পড়াবে। হ্যাঁ। মা পেটে থাকতে মান্যত করেছে আমার ছেলে বড় আলেম হবে, দায়ী হবে। তো হাফেজ আমরা বানাবো। কোন দুঃখে, কোন যন্ত্রণায় তাদেরকে স্বীকৃতি বাস্তবায়ন করে তাদেরকে আমরা সরকারি চাকরি বানাবো বা বড় অফিসার বানাইতে তাহলে চাচ্ছি কেন? তাহলে এই কথা সরকারি চাকরি করা কি এটা কোনো অপরাধ? না, এটা তো আগে সরকারি সমাধান চাকরি করতে করে তো লোকজন আছে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ। আমি একটু যোগ করি হুজুর, মানে আমরা স্বীকৃতি যে কারণগুলোতে চাচ্ছি সেটা যে সরকারি চাকরি করবে, আমি যতটুকু বলছি আমাদের মুরব্বীদের মাকসাদ এতটুকু না, বরং কিছু ক্ষেত্র এমন আছে যে ক্ষেত্রে সরকারের অধীনে থেকে দিনের খেদমত করা সম্ভব, কাজগুলো দিনের, কিন্তু ওই কাজগুলো করতে হলে সরকারের কাছে আপনি গ্রান্টেড হতে হয়, আপনার সার্টিফিকেট লাগে। যেমন আমি খুব সহজ করে বলি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ, বাংলাদেশের দণ্ডবিধিতে যদিও পুরাপুরি ইসলাম নেই, কিন্তু বিবাহ বিচ্ছেদ এগুলা ক্ষেত্রে, পারিবারিক আইনের ক্ষেত্রে মানুষ এখন ইসলামকে ফলো করে। বাংলাদেশে প্রত্যেক ইউনিয়নে একজন কাজী আছে। এই যে কাজী যারা, আমি জানি না তারা শরিয়া কতটুকু বুঝে, শরিয়ার এই মাসালাগুলো কতটুকু তারা মানে ধারণ করে, কেন্দ্র করে আমাদের দেশে দাম্পত্য জীবনে মানে মানুষ যে পরিমাণ হারামের দিকে অগ্রসর হয়, আপনি যেহেতু সাংবাদিক আমাদের থেকে ভালো জানেন। তো এই যে একটা কাজ, এটা কিন্তু দিনের অনেক বড় কাজ, কিন্তু এই কাজে আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা এলাও হয় না। হ্যাঁ, তা তো কেন হয় না? সেই কারণ কারণে। আমাদের এই নাই। তো আমাদের একটা মানে আমরা যে কয়েকটা ইস্যু নিয়ে কথা বলছি বা আওয়াজ উঠেছে, তার ভিতরে একটা হলো যে আমাদের দাওরায়ে হাদিসকে আপনি যখন সার্টিফিকেট দিচ্ছেন, আমাদের নেশাব সংস্কার হবে কি না এগুলা পরে, এখন যেহেতু আমাদের একটা সার্টিফিকেট আছে, আপনি এতটুকু মূল্যায়ন করেন যে কাজী নিয়োগের ক্ষেত্রে এই সার্টিফিকেট এলাও হবে। আর কোন কোন ক্ষেত্রে আমি বলি, যেমন আরেকটা আছে, মনে করেন স্কুলের ধর্মীয় শিক্ষক। আমাদের দেশে অনেক স্কুলের ধর্মীয় শিক্ষক এমন আছে যার নিজেরই কোরআন তেলাওয়াত শুদ্ধ না, যে নিজেরই শরিয়ার হালাল হারাম সম্পর্কে জ্ঞান নেই। তো এখন এই স্কুলের ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে যদি আমাদের দাওরায়ে হাদিসের সার্টিফিকেটটা এলাও হয়, তাহলে এই যে এখানে আমরা যদি খিদমতের নিয়ত দেখি, আমরা কিন্তু স্বীকৃতি পেয়েছি খুব বেশি দিন হয়, খুব বেশি দিন হয় না, এবং স্বীকৃতির চাওয়ার সময় আমাদেরকে যেটা বোঝানো হয়েছে, আমি আবারও বলছি, আমি নিজে শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ মুখ থেকে শুনেছি, আমাদেরকে শিক্ষিত হিসেবে গণ্য করা হয় না, আমরা ওই আদমশুমারির মধ্যে যেন শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি পেয়ে জন্য স্বীকৃতি। আজকে কয়েকদিনের মাথায় আপনি ইমাম বানাইতে চাচ্ছেন, কাজী বানাতে চাচ্ছেন, আজকে কয়েকদিনের মাথায় আপনি বলবেন যে ইসলামিক ফাউন্ডেশন আমার 4টা চাকরি লাগবে। আমাদের পরবর্তী প্রজন্ম এসে যে পুরাপুরি সরকারের নিয়ন্ত্রণে গিয়ে সিলেবাস পরিবর্তন করে আলিয়ার চেয়ে আরো জঘন্যতম হবে না, এটার কি গ্যারান্টি আছে? এটা আগে বলেন। এই গ্যারান্টিটা দেওয়ার তো দায়িত্ব আমি একটু বলি, এখন যে হালাতে আছি, এই হালাতে আমাদের যে অধপতন তো হচ্ছে আগ থেকে, তা তো হচ্ছে। এখন আমাদের মূল কথা যেটা আমার মানে সহজ বুঝলে আরো ভালো বলতে পারবেন, যে পৃথিবী এখন অনেক এগিয়ে যাচ্ছে। তো এখন এই কাজগুলো তো দিনের কাজ। আপনি কওমি মাদ্রাসায় পড়ার একটা মৌলিক মাকসাদ কি? মানুষকে দিনের পথে রাখা, তাই তো? এখন মানুষের দাম্পত্য জীবনে যদি ঠিক না থাকে, মানুষের বিয়ে শাদী যদি ঠিক না থাকে, তাহলে এই দেশ থাকবে কেন? বিয়ের সাথে ঠিক করার জন্য কাজী হতে হবে, এটা কেন জরুরি? না, বিয়ে ঠিক করার জন্য ফতোয়া বিভাগ ইমাম সাহেবের কাছে যায় ফতোয়া জিজ্ঞেস করার জন্য। মুফতি না, এটা নিয়ে তো কোনো আফসোস নাই আমাদের। ভালো মুফতি আপনার প্রশ্ন ভালো মুফতি নাই, এই কথার সাথে আমি নাই তো, না, আমি একমত না। পর্যাপ্ত পরিমাণ মুফতি দিতে পারছি না, আমি আপনার এই কথার সাথে কাজী দেওয়ার জন্য আমি আপনার এই কথার সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। বাংলাদেশে এখনো যদি 100 জন ভালো মুফতি, এর ভিতরে 98 জন আমাদের, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি বাংলাদেশ 100 জন মুহাদ্দিস আপনি ভালো ধরেন, 99 জন আমাদের। সুতরাং ভালো মুহাদ্দিস নেই, ভালো মুফতি নেই, এ কথার সাথে আমি একমত না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আমাদের আগের আকাবিররা যেরকম ছিলেন এরকম না, এটা যুগের কারণে হবে, কিন্তু এখনো তো মাওলানা আব্দুল মালিক সাহেবের মতো ফকি আছেন আমাদের দেশে, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, হাটহাজারীর আমাদের মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, মুফতি এনাম সাহেব বসুন্ধরার, আরো অনেক ফকি আছেন। এবং আমাদের এই তারুণ্যের মধ্যেও এমন একটা স্রোত তৈরি হচ্ছে, ভালো আলেম, ভালো মুহাক্কিক। সুতরাং মুহাদ্দিস নাই, আমি ফকি নাই, আমি এই কথার সাথে একমত নই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে এই বড় বড় ফকিকে তৈরি করলেন, তো আমাদের এই ফকিদের কাজ কি? ওনারা শুধু মাদ্রাসায় বসে ফতোয়া লিখবেন? না, আমি একটু বলি। হ্যাঁ, আপনি যদি যেমন মনে করেন
ইসলামী ফাউন্ডেশনের জাকাত বোর্ড, ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন এলাকায় ফাউন্ডেশন আচ্ছা, আমি মাঝখানে একটু কথা জি, বলি। অবশ্যই। আমাদের যে কাজী যারা আছেন, যে বিবাহ রেজিস্ট্রেশন, আপনার বিয়ের সময় তো রেজিস্ট্রেশন ওই কাজীর কাছে যেতে হবে, তখন তো মাদ্রাসা আসবে না। ভাই আমি এখন বলি, যদি হুজুর বাংলাদেশের অনেক কাজী আছে তাফওয়িজুত তালাকের মাসালাই বুঝে না। তো এখন যদি এই কাজীরা যদি মুফতি হওয়াটা হুজুর, কাজী বানাইতে যাওয়ার পরে যদি আমার 16 বছরের সিলেবাসটা ধরায় দেওয়া হয় তখন করবো না, না। না, এটা তো মানবো না, এটা এগুলো তো আগে আলোচনা করে মানে ক্লিয়ার রাখতে হবে। আপনারা ফল চাইবেন, কষ্ট নেবেন না। যে ছেলেটা ইংরেজি জানে এখন না, আমার কথা যে শুনেন। ছেলেটা গণিত জানে আচ্ছা, না, তাকে মাস্টার ভাই, আমি বলি। কাজীর চাকরি করাবেন। আমি বলি কাজী, একজন ছেলে যদি কাজী হতে হয়, হ্যাঁ। কাজী হতে হয়, তার মানে কাজী হতে হলে যে যে মৌলিক জ্ঞানগুলো তার দরকার। প্রথম কোশ্চেন হলো কমি মাসায় দাওরা হাদিস যদি আমাদের প্রচলিত যে নেশাব আছে, একজন ছেলে কাজী হতে হলে তার যতটুকু যোগ্যতা, আপনি যেদিক থেকে বলেন হ্যাঁ, যথেষ্ট। এইতটুকু যোগ্যতা আমাদের এখন তো আমি একটু শেষ করি ভাই, এতটুকু যোগ্যতা আমার এই ছেলের আছে কিনা, এক নম্বর। জি। 2 নম্বর হলো একটা ছেলে যদি ধর্মীয় শিক্ষক হতে চায়, তা ধর্মীয় শিক্ষক এলাও করতে তারা যে যে যোগ্যতা চায়, আমাদের ছেলেদের এই যোগ্যতা আছে কিনা। আমি বলি তাদের চেয়ে 100% বেশি আছে। এই জায়গায় কেন আমাদের সাথে বৈষম্য করা হবে? এখানে তো ওই প্রশ্নটাই যে আপনি যখন না, 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 চাকরি চাবেন, আমি যে বলে আসি, হুজুর, চাকরি চাইলে না, তো চাকরি syllabus না, নিয়ে চাকরি পরে শোনেন, আগে যে কথা শোন। কথা হচ্ছে যে এই কাজীর পথে আমি বলি, অধিকাংশ কাজী যারা আলিয়ার সনদ নিয়ে হয় তাদেরকে শরিয়ার জ্ঞানই তাদের সীমাবদ্ধ, অত্যন্ত সীমিত। যদি আমাদের কওমি মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে দাওরা পাস বা এবং মুফতি, তাদের যদি এই কাজী পদগুলি বসে, তাহলে এই বিবাহের ক্ষেত্রে যত অনাচার হচ্ছে 90% কমে আসবে ইনশাল্লাহ। জি। এই কাজীরা তাদের অনেক, আমি সবাই প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেকের সম্পর্কে জানি যারা হালাল হারামের কোনো তমিজ করেন না। বিবাহ হওয়া, এই তালাক ইত্যাদির ক্ষেত্রে হালাল হারামের কোনো তমিজ করেন না। এরপরে আমাদের ছেলেরা তো কবি মাদ্রাসায় শিক্ষকতা করছে, তাহলে এই ধর্মীয় শিক্ষক মনে করেন স্কুলে হতে বাধা কোথায় আসলে? আমরা যে সমাজ থেকে যে কথাগুলো উঠে আসছে ওইগুলোরই জবাব দেওয়ার চেষ্টা করছি। মৌলিকভাবে স্বীকৃতির বাস্তবায়ন আমাদের বড়রা এখন যদি কথা হলো, আপনি বলছেন সে বাস্তবায়ন হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে, এটা কথাটা ঠিক না। ঠিক না। এখানে মানে আমার আশঙ্কার জায়গা, আপনার আশঙ্কার জায়গার সাথে আমি 100% একমত। এখানে যদি সরকার হস্তক্ষেপ করে এবং সরকারকে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হয়, তাহলে কওমি মাদ্রাসা সামনে একটা বড় সড়ক সংকটে পড়বে। এক্ষেত্রে স্বীকৃতির বাস্তবায়ন হতে হলে 1 নম্বর সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকতে হবে। যদি সরকারের হস্তক্ষেপ মুক্ত থেকে এগুলো সম্ভব হয়, এটার পক্ষে আমি। আর যদি সরকারের হস্তক্ষেপ থাকে, তাহলে স্বীকৃতির পক্ষে আমিও না। এখন যেভাবে আছে ঠিক রেখে আমরা কি এটাই এই কয়েকটা জায়গা আমি আলোচনার বিষয় যে আমাদের সবকিছু ঠিক রেখে হ্যাঁ, আমরা কতটুকু আগাতে পারি। আচ্ছা, সেইটাই কথা। এই জায়গায় যেহেতু সরকার বলছে যে দাওরা হাদিস মানে হচ্ছে আরবি বা ইসলামিক স্টাডিজে মাস্টার্সের সমান, অতএব সত্যিকারের স্বীকৃতি তখন হবে যখন নাকি একজন কামেল পাস অথবা আরবি বা ইসলামিক স্টাডিজে মাস্টার্স পাস একজন মানুষ, সেই ছেলে হোক কিংবা মেয়ে হোক, যত জায়গায় দরখাস্ত করার উপযুক্ত হয়, যদি আমাদের কওমি মাদ্রাসার একজন দাওয়ার পাস যদি সেই সব জায়গায় উপযুক্ত হয় এবং অনুমোদিত হয়, তাহলে হবে স্বীকৃতির বাস্তবায়ন। মনে করা যাক আমাদের বাচ্চারা তো দেশে বিদেশে পড়তে চায়, হ্যাঁ, এবং আমি এই প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম, বিশেষ করে এই পিএইচডি করতে চাই, এমফিল করতে চাই, এই জায়গাগুলোতে মনে হয় আমরা আমি এই প্রসঙ্গে যোগ করতে যাচ্ছিলাম। যেমন আমাদের সার্টিফিকেট দিয়ে একটা এই পর্যায়ে গিয়ে মদিনা ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লিকেশন করতে পারবে, মিশরে আজহারে করতে পারবে। তারপরে মনে করেন এই সার্টিফিকেট গুলো দিয়ে সে আমাদের দারুম দেওবন্দে, হ্যাঁ, মুআদালা বা আমাদের দেশের কোনো জায়গায় ধর্মীয় কোনো বিষয় সে থিসিস করতে চায় বা মাস্টার্স করতে চায়, তাকে সেই সুযোগ দেওয়া। এখানে আমি একটা হীনমন্যতা আমাদের মানে সবার মাথায়, এটা আমি একটু খণ্ডন করি, যে আমরা মনে করি আপনাদের তো ইংরেজি পড়া হয় না। দেখেন, এই পৃথিবীতে কোন ভাষা কখন আন্তর্জাতিক ভাষা হবে, এটা হলো একটা আজ থেকে 100-150 বছর পিছনে গেলে পৃথিবীতে ফার্সি ভাষার জয় জয়কার ছিল, এখন ইংরেজি ভাষার জয় জয়কার। সামনে হয়তো অন্য কেউ পরাশক্তি হবে, তখন সেই ভাষার জয় জয়কার হবে। এটা কোনো মানে মৌলিক বিষয় না। আমার যে বিষয়টা বলার ইচ্ছে, যে আপনি মাদ্রাসায় যদি পড়েন, সেটা আলিয়া হোক সেটা কওমিয়া হোক, এই শিক্ষার মৌলিক উদ্দেশ্যটা কি? এই শিক্ষার মৌলিক উদ্দেশ্য সে ধর্মীয় বিষয়, সে একজন পণ্ডিত হবে, তাই তো? আলিয়া মাদ্রাসায় আপনি কামিলই পড়েন, আলিয়া মাদ্রাসায় কামিল যে পড়ে তার মাকসাদ কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া না। আলিয়া মাদ্রাসায় কামিল যে পড়ে তার মাকসাদ কিন্তু পাইলট হওয়া না। আলিয়া মাদ্রাসায় কামিল যে পড়ে তার উদ্দেশ্য কিন্তু ড্রোন বানানো না। তার উদ্দেশ্য কি?
দিন শিখা এবং মানুষের কাছে দিনের সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া, তাই তো? এখন দিন পৌঁছাতে হলে যে সকল বিষয়ে তার যোগ্যতা থাকা দরকার, প্রশ্ন হলো এ সকল বিষয় কবি মাসার দাওরা পরে অর্জিত হচ্ছে কিনা, আলিয়া কামিল পরে অর্জিত হচ্ছে কিনা। এখন প্রশ্ন হলো মানুষের কাছে নিত্য নতুন যে মাসালাগুলো আছে, যে সকল বিষয়ে মানুষ আলেমদের কাছে আসে, সে সকল ক্ষেত্রে যদি কওমির ছেলেরা এগিয়ে থাকে তাহলে তারা কেন বৈষম্যের শিকার হবে? এ সকল স্পেসে তাদেরকে দিতে হবে। আপনি মদিনা ভার্সিটি সে যদি অ্যাপ্লিকেশন করতে চায়, এই সুযোগ রাষ্ট্র তাকে দিতে হবে। সে যদি জামে আজহারে যেতে চায়, এই সুযোগ তাকে রাষ্ট্র দিতে হবে। এবং সে যদি ধর্মীয় কোনো বিষয়ে থিসিস করতে চায় দাওরা হাদিস সার্টিফিকেট দিয়ে, তার যদি সেই যোগ্যতা থাকে, প্রয়োজনে আপনার একটা পরীক্ষা নেন যে যারা কওমির সার্টিফিকেট দিয়ে এই পর্যায়ে যেতে চাচ্ছে না, রূপরেখাটা যে কোনো একটা উন্মোচিত হওয়া প্রয়োজন বেশক, সেটাই আমি বলতে চাচ্ছি। আমার মনে হয় এই জায়গাটাই আমাদের বড়রা যারা আছে, বোর্ডের জিম্মাদাররা যারা আছেন, সেই কথা হলো কি যে এক নম্বরের কথা হলো যে আমি কিছুদিন আগে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সেমিনার হলো, সেখানে আমি জোরালভাবে এই কথাটা তুলে ধরছি। আমি যে কথা বললাম যে আমার এই ছেলেরা পরীক্ষাতে তারা প্রমাণ করবে তারা যোগ্য কিনা। যত কামেল পাস বা MA পাস, তারা যত জায়গায় অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়, হ্যাঁ, সব জায়গায় আমাদের ছেলেদেরকে সুযোগ দেওয়া হোক। ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা সুযোগ দেওয়া হোক। ঠিকলে থাকবে, না থাকলে নাই। তারা যদি পরীক্ষা প্রমাণ করতে কেন আপনি তাদেরকে বঞ্চিত করবেন? তার মানে আমরা একটা মৌলিক জায়গায় একমত হয়ে গেলাম যে আমরা শিক্ষা, এটার উপর আপনার কোনো পর্যালোচনা আছে কিনা, থাকলে বলে। আমার পর্যালোচনা তো আমার মানুষের কাছ থেকে যে প্রশ্নগুলো পাই, আমি আপনাদের কাছ থেকে সেটা হল করতে চাই। সমাজে কিন্তু এই প্রশ্নগুলো আছে, আমি যেগুলো আপনাদেরকে জানি। জি জি। এখন স্পষ্ট হলাম যে আসলে স্বকীয়তা ঠিক রেখে বাস্তবায়ন করা এবং সেটার আলোকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা। স্বকীয়তা আর শখের কথা আমি আগে যেমন স্বকীয়তা রক্ষা করা শুধুমাত্র সরকারকে, আমাদেরও দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। আলিয়া মাদ্রাসার অনেক মানুষ এরকম অভিযোগ শোনা যায় সেখানে নামাজ কালাম হয় না। এটা কি সরকারকে কোনো কথা চাপিয়ে দিয়েছে যে নামাজ পড়ো না? এবং আমি আমাদের নৈতিকতা শিক্ষা নেই, সরকার কোনো জায়গায় এমন কেউ বলতে পারবে? সরকার বলছে খবরদার তোমাদের নৈতিকতা শিক্ষা দিও না, কেউ বলতে পারবে এরকম? সে কট্টর একেবারে বামপন্থী সরকার হোক, কেউ কি চায় কোনো ছাত্র তার চরিত্র বা তার নৈতিকতা গঠন না হোক? এর কোনো সরকার কখনো চায় না। এটা আমাদের দুর্বলতা। আমরা কি হুজুর আরেকটা কথাই যে আমাদের যে সমস্ত তরুণরা নতুন পড়াশোনা করে শেষ হচ্ছে, তাদের কর্মসংস্থান সরকারি এবং বেসরকারি জায়গায় আমরা আরো কিভাবে ব্যাপক করতে পারি, বিস্তৃত করতে পারি? এটা হলো সনদের স্বীকৃতির এটা একটা বড় সুবিধার দিক, যে সরকারের কাছে যদি এই সনদ স্বীকৃত হয় তাহলে তাদের কর্মসংস্থান তৈরি হবে, প্রতিযোগিতা তৈরি হবে, তারা সম্প্রসারিত হবে। এইটা একটা বড়। এবং এখন আমরা আগে বলতাম আমাদের মুরব্বীদের কথা, তারা পড়ানোর সময় বলতেন যে তুমি এখান থেকে বের হয়ে আরেকটা মাদ্রাসা করবা। এটা তখন প্রয়োজন ছিল যে তখন ব্রিটিশ পিরিয়ডে ইসলামী শিক্ষাকে ধরে রাখার জন্য তাদের উৎসাহ দেওয়া হতো যে তুমি যতটুকু পারো ততটুকু পড়ো। বর্তমানে আল্লাহ রহমতের অবস্থার অনেক উন্নতি হয়েছে, আল্লাহ রহমতে আমাদেরকে অনেক আলেম তৈরি হচ্ছে, কিন্তু তাদের কর্মসংস্থান এরকম হচ্ছে না। এখন তারা কি করে? তারা এমন কিছু কাজ করে যেগুলো তাদের শানের খেলাফ। যদি শানের মাফিক কাজ করতো, যদি স্বীকৃত হতো, তাহলে ভালো জায়গায় তারা কাজ করতে পারতো। এখন এই যে আমরা বারবার যে কথা বলছি যে সরকারি চাকরি করলে স্বীকৃতি সব সরকার নষ্ট হয়ে যাবে, এই কথাটা ঠিক না। আমরা তো ওদের এখানে স্পষ্ট ভাষায় বলি যে আমরা দাওরা হাদিস দিয়ে এই চাকরি দিতে হবে, এটা তো আমরা বলছি না। বরং কামিল সার্টিফিকেট যে সকল পরীক্ষায় এলাও করা হয়, পরীক্ষায় তারা সফল কাম হলে তাদের যে সুযোগ সুবিধা পায়, আমাদের দাওরা হাদিস সার্টিফিকেট আপনি এতটুকু মূল্যায়ন করেন যে দাওরা হাদিস পড়ুয়া ছেলেরা এই জায়গায় ইন্টারভিউ দিতে পারবে। ধর্মীয় আপনার চিনা জানা বা আলাপের মধ্যে কোন কোন জায়গাগুলোতে একেবারে সুনির্দিষ্ট করে আমি বলছি, আমি সুনির্দিষ্ট করে কোন কোন জায়গায় হতে পারে? শোনেন, একটা বলছি প্রাইমারি ধর্মীয় শিক্ষা, প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের কোনো পদ নাই। এখানে সরকার একটা সহজ পথ নিতে পারে, সেটা হলো কি যে প্রত্যেক প্রাইমারিতে একজন মাদ্রাসা পড়ুয়া ধর্মীয় শিক্ষক একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষক রাখবেন। ওই শিক্ষক ধর্মীয় শিক্ষক নাম দেওয়ার প্রয়োজন নেই। একজন শিক্ষক, একজন যদি মাদ্রাসা পড়ুয়া থাকেন, সে আলিয়া হোক আর কমই হোক, তিনি ধর্ম বিষয়গুলো যেহেতু প্রাইমারি পর্যায়ের বাংলা ইংরেজি অঙ্ক তারা পড়াতে পারবেন, তাহলে একটা বড় ঘাটতি পূরণ হবে। এখন আর কমই এই প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার পদ নেই, এই জন্য ধর্ম শিক্ষা সেখানে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তো সেজন্য যদি আমাদের কমই পড়ুয়া দাওরা হাদিস পড়ুয়া যদি একজনকে এই প্রাইমারি স্কুলের টিচার হিসেবে যদি তাদেরকে মনোনীত করা হয়, তাহলে এই একটা ঘাটতি পূরণ হবে। 2 নম্বর হচ্ছে হাই স্কুলে ধর্মীয় শিক্ষকের একটা পদ আছে। এখানে
কামেল পাস, হ্যাঁ, কিংবা MA পাস সেখানে একজনকে নেওয়া হয়। সেখানে যদি একজন কমই পড়ুয়া দাওরা হাদিস সেখানে যদি টিচার নেওয়া হয় যদি, তাহলে কী হবে, এই যে ওই পথটা তারা পূরণ করতে পারবেন, তারা ভালোভাবে ধর্ম বিষয় পড়াতে পারবেন। কেমন? আচ্ছা, আমি বলতে হয়তো অনেক খারাপ লাগবে, কিন্তু আমাদের রেজাউল করিম সাহেব যেমন বলেন যে অনেক জায়গায় হাই স্কুলে যারা ধর্মীয় শিক্ষক তাদের অনেক দুর্বলতা দেখা যায়। এক তো হলো তাদের জ্ঞানের দিক দিয়ে, দ্বিতীয় তাদের আমল আখলাকের দিক দিয়ে। আগে আমরা যখন ছাত্র ছিলাম স্কুলে পড়ছি, তখন আমাদের যে স্কুলে যে ধর্ম শিক্ষক যারা ছিলেন, আমি 2টা স্কুলে পড়েছি, আল্লাহ রহমতে 2জন উস্তাদ তাদের আমল আখলাক এত উন্নত মানের ছিল, হ্যাঁ, যে তাদের নৈতিক বল ছিল যে দুপুরে জোহরের নামাজ না পড়লে তারা পিটাতেন, শাস্তি দিতেন। এটা তারা সবাই অম্লান বদনে সবাই মেনে নিত ছাত্ররা, এবং তাদের সামনে সবাই শ্রদ্ধার, হ্যাঁ, প্রতি ছিল তাদের প্রতি, হ্যাঁ। এইভাবে কিন্তু বর্তমানকালে মনে হয়েছে যে তারা নিজেরাই, তাদের মধ্যে দুর্বলতা আছে। তা যদি কমই পড়বে একজন আলেম স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষকের পদে যান, তাহলে এইটাও অনেক ঘাটতি পূরণ হবে। 3 নম্বরে হচ্ছে কলেজ পর্যায়ে ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্ট আছে, জি, ইন্টারমিডিয়েট পর্যায়ে। এখানে মাস্টার্স পাস তারা টিচার হন। যদি কমই মাদ্রাসার ভালো আলেমরা তারা যদি ওখানে টিচার হতে পারেন, তো ইসলামিক স্টাডিজ খুব ভালোভাবে পড়াতে পারবেন। বর্তমান পড়ানো হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মূলত ওরিয়েন্টালিস্টদের লেখা পড়ানো হয়, এবং তারা ওই মনোভাব নিয়ে পড়ান। এখানে ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সংশয়বাদ ছড়ানো হয়, অনেক কিছু সমস্যা হয়। 3 নম্বরে হচ্ছে আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার যে আরবি ইসলামী বিষয়গুলো, যেমন নাকি আরবি আদব, আরবি সাহিত্য, তারপরে হাদিস, তাফসির, হ্যাঁ, ফিকহ ইত্যাদি পড়ানোর জন্য ওস্তাদ নেওয়া হয় তো কামিল পাস। এখানে যদি কওমি মাদ্রাসার দাওরা পাস তাদেরকে যদি নেওয়া হয়, তাহলে এই ঘাটতি ওটা পূরণ হবে। এই বললাম না যে এখন তো কওমি মাদ্রাসাওয়ালারও বলছেন, ওই যে সেমিনারের কথা আমি বললাম, তারা বলছেন যে বর্তমানে আসলে ফন ভিত্তিক, এই সাবজেক্ট ভিত্তিক ওস্তাদ ভালো পাওয়া যাচ্ছে না, শাস্ত্রভিত্তিক, হ্যাঁ, যে সাবজেক্ট ভিত্তিক ভালো ওস্তাদ পাওয়া যাচ্ছে না আলিয়া মাদ্রাসাগুলোতে ফিকহ, হাদিস ইত্যাদি পড়ানোর জন্য। গ্যাজেটটা প্রকাশিত হয়েছিল, হ্যাঁ, শোনেন আমি বলে নিই, তারপর সেখানে দেখা যাচ্ছে উপযুক্ত ওস্তাদ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, কারণ ওখান থেকে আলিয়া মাদ্রাসারা পাশ করে আসতেছে বিভিন্ন কারণে। একটা হল কোটার একটা ব্যাপার আছে, আর দ্বিতীয়ত সত্যি তাদের এখানে দুর্বলতা। আর একটা ব্যবস্থা তারা বলেছেন, সেটা আমি এখানে বলতে চাচ্ছি, সেটা হলো সরকারের কিছু নিয়োগের নিয়মে। আমি বলছি এখানে যদি আলিয়া কওমি মাদ্রাসা দাওরা হাদিস যারা সম্পন্ন করছে তাদের যদি এখানে টিচার হিসেবে নেওয়া হয়, তাহলে আলিয়া মাদ্রাসার একদিকে তাদের ঘাটতি পূরণ হবে, আরেকটা কাজ হবে, সেটা হলো আলিয়া এবং কওমির মাঝখানে আমাদের যে একটা মানসিক দূরত্ব, এই দূরত্ব কিন্তু কমবে, এবং একটা দূরত্ব আমি মনে করি কমানো দরকার। একই সিলেবাস আমরা বলতে আগে 1985 সালের আগ পর্যন্ত আলিয়া এবং কওমি মাদ্রাসার সিলেবাসে তেমন কোনো পার্থক্য ছিল না। অনেক আলিয়া পড়ুয়া তারা কওমি মাদ্রাসায় পড়িয়েছেন, ওস্তাদ হয়েছেন। যেমন মাওলানা হাবিবুর রহমান সাহেবের কথা বলতে পারি, সিলেটের, উনি তো আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল, উনি তো আলিয়া মাদ্রাসার ছিলেন, অথচ তারা আমাদের সঙ্গে সেইভাবে চলেছেন। তেমনিভাবে কওমি মাদ্রাসার অনেক আলেম তারা আলিয়া মাদ্রাসায় পড়িয়েছেন, ওবায়দুল হক সাহেব সব নিজে, এবং আরো অনেক, হ্যাঁ। তো কারণ তখন সরকার এটা, মানে আমাদের দূরত্বটা কোন জায়গায় এবং মিলটা কোথায়, মনের দূরত্ব আছে, মিলটা কোথায় হবে? মিলটা এই জায়গায় হতে পারে যদি নাকি কওমি পড়ুয়ারা যদি আলিয়া মাদ্রাসা ওস্তাদ হতে পারেন, তাহলে এখানে দূরত্ব অনেক কমবে। কেমন? আচ্ছা, যে এই ওদের সাথে কি আমাদের মৌলিক কি দূরত্ব আছে আপনার মনে, যে এটা মানসিক দূরত্ব, ওই যে আমরা আমি একটা যোগ করি, আলিয়া মাদ্রাসা যেমন আমাদের দারুল দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসাগুলোর মৌলিক ভিত্তি হলো দারুল দেওবন্দ। দারুল দেওবন্দ হলো ফিকহে হানাফি, আকীদা আশআরী মাতুরিদি, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমি যতটুকু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আলিয়া মাদ্রাসা কিন্তু এভাবে নির্দিষ্ট কোনো থিমকে ফলো করে না, বরং যে আলিয়া মাদ্রাসায় যারা প্রাধান্য পায় তারা তাদের চিন্তা, তাদের চেতনা, তাদেরটাই কি করে এস্টাবলিশ করে। যেমন যেখানে জামাতে ইসলাম আসে তারা তাদের থিম তাদের অনুযায়ী চালায়, আবার সুন্নি ভাইরা হলে তাদের মতো করে। চট্টগ্রাম জামে হামদিয়া সুন্নিয়ার এক সিস্টেম দেখবেন, তামিল মিল্লাতের আরেক সিস্টেম দেখবেন, আবার আমাদের সিলেটের ফুলতুলি সাহেবের ওনাদের যেগুলো আছে ওনাদের সিস্টেমে চলে। কিন্তু আলিয়া এবং কওমির দূরত্ব আমি বলছি, আবার আমাদের চরমোনাই যেখানে চরমোনাই আলিয়া চরমোনাই সিস্টেমে চলে, সিলেবাসে কিন্তু একই, কিন্তু কাছাকাছি আসবো কোন জায়গায় বলবো। সিলেবাস যদি আমাদের বাংলাদেশে
যে কাছাকাছি কোন এটা জায়গাটা? আমার মতে বাংলাদেশের যে আলিয়া মাদ্রাসার যে কিতাবগুলো সবগুলো হানাফি মাযহাবের কিতাব। তা তো আমি জানি যে আলিয়া পড়ার নেসাব নিয়ে আমি সময়- ঘাটাঘাটি করেছি, এবং আমরা যেগুলো পড়ি নুরুল আনোয়ার, মুতাসারুল কুদুরি, হেদায়া, শরমানিল আসার, মিশকাত, মানে সবই আছে, সবই আছে, হ্যাঁ। নেসাব কিন্তু খুব না, আমি কিন্তু নেসাব গুলো ঘাটছি, হ্যাঁ, তেমন একটা ব্যবধান নেই। ব্যবধান না। এখানে যেটা হতে পারে, যেমন এই যে হুজুর যে পদ্ধতি বললেন, যে আগেকার যেমন আলী আহমদ স্যার শিক্ষকের সময় কমি মাদ্রাসার সার্টিফিকেট এলাও হতো, আমাদের অনেক কমি মাদ্রাসা পড়ুয়া ওলামা একরাম, আলিয়ারটা কমিতে এলাও হবে কিনা এটা একটু সেটা যোগ্যতার ব্যাপার, আসলে দেখাবে যোগ্যতা। জি মনে করেন যে কোন একজন আলেম তিনি আলিয়া থেকে কামেল পাশ করেছেন, জি যদি তিনি পরীক্ষা পাশ করেন তার কেন মানে তখন তাকে আবার শিক্ষকও বানানো যাবে কিনা? কারণ আমরা কেন যাবে না? যদি তার যোগ্যতা থাকে, প্রথম কথা হলো তিনি হবেন কিনা, এটা হলো কথা। বিনয়ের সঙ্গে হুজুরকে একটু প্রশ্ন করি, মানে আমরা যেহেতু একটা প্রস্তাব পেশ করছি যে কওমি মাদ্রাসার ফারিগিনরা আলিয়াতে পরীক্ষা, মানে পরীক্ষা না টিচারি করার একটা প্রস্তাব আমরা দিয়েছি, এই প্রস্তাব যদি উল্টাটা আসে যে আলিয়া মাদ্রাসার কোনো ভাইকে যদি কওমি মাদ্রাসায় উস্তাদ হিসেবে নেওয়ার অনুরোধ জানানো হয়, অথবা সার্কুলেশনের মধ্যে এটা উল্লেখ করা হয় যে আলিয়ার শিক্ষকও কওমি মাদ্রাসা দুজনের আমার কোনো, আমি মনে করি যে কোনো বাধা নেই। আমি মনে করা যাক আমার মাদ্রাসা যদি একজন ওস্তাদ নিতে চাই, আমি ওপেন বিজ্ঞাপন দেবো। না, এখানে একটু হ্যাঁ, বিজ্ঞাপন- আমি বলি, আমি একটু বলি, হ্যাঁ, মানে আলিয়া মাদ্রাসা হলে কবি মাদ্রাসার শিক্ষক হয়ে যাবে, এখানে মানে না, একটু হুজুর তো কায়ত্ত বলছে আছে, হ্যাঁ, মানে যেমন মনে করেন আমাদের কবি মাদ্রাসার যে নির্দিষ্ট মানহাজ আছে, এটা যদি উনি ফলো করেন, হ্যাঁ, আমাদের কবি মাদ্রাসার নির্দিষ্ট যে মাসলাক আছে, এটা যদি ফলো করেন, আমাদের কবি মাদ্রাসার যে মৌলিক বিষয়গুলো আছে, এটার সাথে যদি উনি শতভাগ একমত হন, উত্তীর্ণ হন, তাহলে উনি শিক্ষকতা করতে পারেন, সমস্যা সেইটাই নেই। তো বলছি, আমি সেই শুধু কথা বলছি। মনে যোগ্যতার করেন কথাটাই আমি- বলা, শুধু যোগ্যতা দিয়ে তো আর ইয়ে না, না, সেই যদি বলছি, যোগ্যতার মনে সাথে এই করেন বিষয়গুলো তো ইয়ে সেই করতে হবে। এগুলো সব মিলিয়ে যোগ্যতা পড়ে, জি, বেশক, শুধুমাত্র জানার নাম যোগ্যতা। যোগ্যতা না, বেশক, একমত। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে মনে করেন আমি টিচার, আমি ওস্তাদ নেব, কেমন আরবি শিক্ষক, আরবি সাহিত্য পড়ানোর জন্য ওস্তাদ নেব, আমি বিজ্ঞাপন দিলাম, তারপরে প্রার্থীরা জমা হলো, আমি তাদের পরীক্ষা নেব যে কে যোগ্য, এবং যোগ্য যে তার জ্ঞানের যোগ্যতা দেখবো, তার আখলাক দেখবো, তার আকীদা আচরণ দেখবো। দেখবো, তার আকীদা দেখবো, সব মিলিয়ে যদি আমার মুআফাকাত, আমি তো কেন নেবো না? এটা নিতে সমস্যা নেই, হ্যাঁ, এবং এটা প্রচুর সবকিছু নজির এর আছে। পরে, কিন্তু এটা অনেক কঠিন হবে না। আমাদের কওমি দিন শেষে, মাদ্রাসার হ্যাঁ। অনেক ওস্তাদ আছেন যারা বলতো আলী মাদ্রাসা পড়েছেন, কিন্তু তারা ঠিক এখানে কাজ করতেছেন। হ্যাঁ, আমরা একেবারে শেষ প্রান্তে প্রান্তে, চলে জি। এসেছি। আমরা আরেকটা কথা বলে আমরা আমাদের শেষ করব আলোচনা, সেটা হলো আমরা উসুলে হাসতেখানা ঠিক রেখে, স্বকীয়তা ঠিক রেখে, সিলেবাস ঠিক রেখে আমরা স্বীকৃতি নিয়েছি এবং বাস্তবায়নটাও চাচ্ছি এই সকল শর্তে। এই সকল শর্তের ভিত্তিতে। এবং গত কিছুদিন আগে আমাদের হায়াতুল উলিয়ার নেতৃবৃন্দ আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানেও তারা এই শর্তগুলোর কথা জি, জি। বলেছেন। এখন আমাদের আজকের আয়োজন থেকে, আমাদের ছাত্রদের পক্ষ থেকে বা তরুণ আলেমদের পক্ষ থেকে বোর্ডের নেতৃবৃন্দের কাছে আসলে আমরা কি ধরনের প্রস্তাব বা অনুরোধ জানাতে পারি? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা, আমি পূর্ণ স্বীকৃতি, সবগুলো স্তরের সনদের স্বীকৃতির পক্ষপাতী আমি। যে এখন তো শুধুমাত্র দাওরা হাদিস, নিষেধগুলোর কোনো খবর নেই, না হলে তারা যদি কোনো জায়গায় কাজ করতেছে এখান তার বাধাগ্রস্ত হচ্ছে, যে আপনি দাওরা পাস ঠিক আছে, আপনার নিষেধগুলো কই, ফজিলত কই, আপনার সানবিয়া উলিয়া কই, সানবিয়া আম্মা কই, সেই সনদ তো নাই, সে সনদ আছে কিন্তু স্বীকৃত না। যদি আমাদের কওমি পড়ুয়াদের যদি কর্মক্ষেত্র সম্প্রসারিত করতে হয়, তাহলে সব ক্ষেত্রে তাদের সনদের স্বীকৃতি প্রয়োজন। হ্যাঁ, এখানে আমাদের আকাবিদের একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটা হলো কি, আলিয়া মাদ্রাসাতে তারা পেশ করেন, তাহলেই স্বীকৃতি দিলে এই ছাত্ররা মাঝখান থেকে চলে যাবে। এটা দুইটা এর জবাব, আমার কাছে দুইটা জবাব আছে। এক হলো এই, যদি চলে যায় তাহলে আমাদের ক্ষতিটা কি? চলে যাবে যদি- তো অনেক ক্ষতি তো, হ্যাঁ, কি ক্ষতি? কারণ 1% ছেলে মেয়ে মাদ্রাসায় এর ভিতর চলে গেলে এর ভিতরে যদি চলে যায়, মেধাবী ছেলেটা কিন্তু চলে যাবে হ্যাঁ, আচ্ছা, ডাক্তার হওয়ার জন্য। ঠিক আছে, আপনার প্রশ্ন জবাব দিচ্ছি। আরো আসবে 10টা। সনদের স্বীকৃতি থাকলে একটা যাবে আর আসবে 10টা। যেমন এখন আলিয়া মাদ্রাসার ছাত্ররা তো বেড়েছে কেন? স্বীকৃতির কারণে। কিন্তু স্বীকৃতির কারণে যেটা হচ্ছে হুজুর, আলিয়া মাদ্রাসার যে মৌলিক মাকসাদ, ভালো আলেম হচ্ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না? না হওয়ার কারণ শুধুমাত্র স্বীকৃতি না, না হওয়ার কারণ হচ্ছে নিয়মিত এটা দর্শ কিন্তু না। মৌলিক একটা আমি হুজুর, আমি একটু ভিন্ন ভাবে যদি বলি। সেইভাবে যদি আমরা এবার থেকেই যাই আলাদা, তাহলে স্বীকৃতির দরকার নেই। না, আমি একটু ভিন্ন ভাবে বলি। আমার মতামত হলো যে আমাদের এখন আমাদের মানে তরুণদের পক্ষ থেকে আমার মুরব্বীদের কাছে যে বার্তা, সেটা হলো এই ইন্টারিম গভর্নর থাকতেই আমাদের স্বীকৃতির কিছু কাজ হয়ে যাওয়া। জি, যেমন বিভিন্ন ভার্সিটির সাথে মুআহাদা হওয়া আমাদের বোর্ডের, যে এই সকল ক্ষেত্রে আমাদের এই সার্টিফিকেটটা এলাও হওয়া, এটাও একটা ক্ষেত্র তৈরি হওয়া। এখন যদি ওই ভার্সিটি থেকে আমাদের একটা ছেলে পড়ে আসে, এখন মদিনা ভার্সিটিতে গেলে, আজহারে গেলে আমাদের অনেক ছেলে পাওয়া যায়
কিন্তু তারা আলিয়ার সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। একটা বিশাল, আমরা গেলে বসি তাদের সাথে, আমাদের দাওরা হাদিসের সার্টিফিকেট এটা খুব দ্রুত এলাও হওয়া সরকারিভাবে এবং এটার মাধ্যমে মুআহাদা হওয়া। এখানে একটা সমস্যা আছে, জি দাওরা হাদিস পড়ে তারা তারা সমান হচ্ছে যে ইন্টারমিডিয়েট। এটাই তো এই সমতা আনতে হবে, তো এই সমতা এটা রাষ্ট্রীয়ভাবে যদি তাহলে তো এই শরফেকা জামাতের পরীক্ষা স্বীকৃতি নিতে হবে। না, আমি যেটা বলছি হুজুর যে সে দাওরা পড়ে গিয়ে কেন এই আলোচনা করে এটা ভর্তি হতে ওই ভার্সিটির সাথে আলোচনা করে দূর করা যাবে। এই ফ্লোরের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কি সমাজের ধর্মীয় চাহিদা পূরণ করতে এখনো পেরেছি? না, পারছি না। আমরা কি হুজুর ধর্মীয় চাহিদা, মানে মানুষকে সঠিকভাবে শরীয়ত জানানো, ভালো ইমাম দেওয়া, ভালো মুয়াজ্জিন দেওয়া, এই প্রয়োজনটুকু পারছি না, বাকি যতটুকু হচ্ছে আমাদের দ্বারাই হচ্ছে, যেটুকু আমাদের দ্বারাই হচ্ছে। এই কথা পুরোপুরি হয়তো পারছি না, কিন্তু যতটুকু হচ্ছে আমাদের দ্বারাই হচ্ছে। মাদ্রাসাগুলোতে যোগ্য উস্তাদ তৈরির তো একটা বড় চাহিদা এখনো আছে। সেই যোগ্যতা ও যোগ্য হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা নিরাশ না হচ্ছে, কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এইটা আমি মনে করি না। স্বীকৃতি আমরা যে সিস্টেমে বলছি যে আমাদের সক্রিয়তা রেখে এই সিস্টেমে যদি হয়, তাহলে মনে করি এই বিষয়গুলোতে মৌলিক তেমন কোনো প্রবলেম হবে না। আর কিন্তু ওই সিস্টেমে যদি হয় যে একদম আলিয়ার সিস্টেম, তাহলে কিন্তু সবকিছু 12টা বাজার একটা সম্ভাবনা আছে। আমরা কি হুজুর একেবারে শরমের কাছে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব করতে পারি? আমি হুজুর বলবেন আগে, আমি ছোট বলি, হুজুর বড় বলবেন। আমার সুনির্দিষ্ট প্রস্তাবের ভিতরে একটা হলো যে আমি যেটা বললাম, আমাদের দাওরা হাদিস সার্টিফিকেট সরকার এতটুকু মানে মূল্যায়ন করতে হবে যে সকল ক্ষেত্রে কামিলের সার্টিফিকেট এলাও হয়, এ সকল ক্ষেত্রে যেন আমাদের ছাত্ররা এলাও হবে, ব্যাপারটা এমন না। তারা পরীক্ষা দিবে, যদি ঠিকবে না ঠিকলে নাই, সুযোগ তৈরি করা অধিকার, হ্যাঁ এতটুকু অধিকার যদি আমাদের ছাত্ররা যোগ্যতার বলে, এখানে সে কমির ছাত্র বলে কমির সার্টিফিকেট দেখিয়ে সে এমন আমরা দাবি করছি না, বরং আপনি পরীক্ষা নেন, পরীক্ষা নিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে টিকলে তাকে। আমাদের মহিলা মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা পরে দাওরা পাস করছেন তাদেরকেও তো সেই সুযোগ একই কথা, আলিয়া মাদ্রাসা মহিলা শাখাগুলোতে একই কথা, যদি তাদের যোগ্যতার ভিত্তিতে তারা ঠিকই যাবে, অন্তত এতটুকু সুযোগ তৈরি করা, এতটুকু আমার খুব সহজ কথা। বিসিএস এর জন্য কি কোনো আবেদন বা কথা আছে? এটা আপাতত আমি তো মনে করি যে সব ক্ষেত্রে, আমি আমার নিজের বক্তব্য বলি যে সব ক্ষেত্রে, বিসিএস কেন, যত পরীক্ষা আছে, মাস্টার্স পাস যত আছে, আমাদের কিন্তু ব্র্যাকেটে লেখা আছে আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ। আরবি ভাষা ইসলামিক পড়ে তারা বিশেষ পরীক্ষা দিতে পারে। তো যারা যদি সুযোগ থাকলে তাহলে আমাদেরটাও দেখ, আমাদের ছেলেরা তো বিশেষ ক্যাডার হবে আর নিজের ইয়েতে না, যদি তারা পরীক্ষা দিয়ে পাস করে তাহলে তো হতে পারবে না, তাদের পরীক্ষা দেওয়ার তো সুযোগ তৈরি করা যায়। এখন আরবি বা ইসলামিক স্টাডিজ পাস করে তারা বিশেষ পরীক্ষা দিতে পারে, তা আমাদের ছেলের কেন পারবে না? আমরা শেষ পর্যায়ে কর্মক্ষেত্র, বেসরকারি ভাবে কর্মক্ষেত্র তৈরি করার জন্য আর কি করা যায়? বেসরকারি ক্ষেত্রে তারা তো এখানে তো সনদ দেখবেন, তারা যোগ্যতা। এখন মনে হচ্ছে একটা কারখানায় সেখানে একজন এক্সিকিউটিভ নেবে, সেখানে দেখবে যে ওই পদের জন্য যোগ্যতা আছে কিনা, সেখানে কি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়েছে নাকি সরকারি ইউনিভার্সিটিতে পড়েছে। এটা যখন যথাযথ স্বীকৃতি হবে তখন সব জায়গায় আবেদন করতে পারবে। হ্যাঁ পারবে, হ্যাঁ। তারপরে যোগ্যতার ভিত্তিতে ওই প্রতিষ্ঠান যদি দেখেন সারা দুনিয়ায় হচ্ছে এইটাই নিয়ম। যেমন মাওলানা ইসা মনসুরি সাহেব কয়েক বছর আগে বলেছিলেন এই কথাটা, অক্সফোর্ড তারপরে কেমব্রিজের সনদ সারা দুনিয়া স্বীকৃত, তারা কেউ আবেদন করে স্বীকৃতি নিয়েছে না। সারা দুনিয়া মানুষ দেখেছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছেলেরা যোগ্য, ছেলে মেয়েরা যোগ্য সেখানকার। তার মানে কি প্রত্যেক প্রতিষ্ঠান থেকে সেখানে চাহিদা যায় যে আমার প্রতিষ্ঠানে এই পদ খালি আছে, আপনার যারা পাশ করছে সেবার তাদের ভিতরে কে কে যোগ্য আছে। প্রিন্সিপাল ফাইল দেখে, রেজাল্ট দেখে ঠিক করেন যে এই ছেলেটা অমুক পদ বা এই মেয়েটা অমুক পদের জন্য যোগ্য। উনি ওখানে প্রপোজাল পাঠান যে আমার এই ছেলে বা এই মেয়ে আছে, আপনি নিতে পারেন। হ্যাঁ, ওই তখন প্রতিষ্ঠানের যোগ্যতা তৈরির প্রশ্ন এনে যোগ্যতা তৈরির কথা বলে আমাদের মূল সিলেবাসে সিলেবাসের কথা কেন আসে? সিলেবাস মানে তো যোগ্যতা তৈরি করা, এই সিলেবাস দিয়ে তো যোগ্যতা তৈরি হচ্ছে। আলেম তৈরি সিলেবাসের মধ্যে যদি আপনার এক্সিকিউটিভ তৈরি করতে হয় তখন পরিবর্তন। সেটা আমি আমার একটা সুন্দর, আমরা এটা আল্লাহ আমাদের বেফাক মহাসচিব সহ আমাদের বেফাকের সদস্য সাহেব সহ অনেকের সাথে আলোচনা করেছি যে দাওরা হাদিসের পরে আমাদের বেফাক তো আলহামদুলিল্লাহ এখন স্বাবলম্বী। যেমন আমাদের অনেক বেসরকারি সংস্থা আছে কাজগুলো করছে, বেফাক থেকে একটা কারিগরি কোর্স রাখা, বেফাক থেকে এই কোর্সগুলো রাখা যে 1 বছর মেয়াদি 2 বছর মেয়াদি, যেখান থেকে
যে ছেলেগুলো সরাসরি কর্মক্ষেত্রে যেতে কর্ম পারে, মানে এই আমাদের ছেলেকে কর্মোপযোগী হয়। কর্মযোগী হয়। এবং আমাদের মুরব্বীরা, আমরা এটা কিন্তু প্রস্তাবনা দিয়েছি বেফাক মহাসচিব, বেফাক সভাপতি সহ আমাদের মুরব্বীদের কাছে, ওনারা এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়েছেন। যদি এই 1 বছরের এগুলো চালু হয় তাহলে কর্মক্ষেত্র আরো তৈরি হবে, এখানে নেশাব পরিবর্তনের কথা তখন আসবে না। হচ্ছে যে শোনেন, এক্সিকিউটিভ বা ম্যানেজমেন্টের জন্য কি দরকার? ওর দরকার হয় ম্যানেজমেন্টের জন্য একটা নীতিগত অবস্থা হলো যে সাবজেক্টিভ নলেজ থাকে অনলি 10%, দেশক আর হচ্ছে ফান্ডামেন্টাল নলেজ লাগে 30%। এই গেল কত, 40 হলো না মোট। জি, আর 60 হচ্ছে মানুষের মানবিক যোগ্যতা, হিউম্যান কোয়ালিটি। অতএব আমাদের এই ছেলেরা, আমাদের অনেক আছে না, তারা এই মহতামে মহান কি করে, মহতামে তো বিরাট বড় একটা ম্যানেজমেন্ট না। জি, তো দেখা যাচ্ছে এই ছেলে দ্বারা পাস করতে আমার যে এতগুলো মানুষ তিনি পরিচালনা করেন, এক একটা মাদ্রাসা এখন দেখা যাচ্ছে 80 জন 90 জন তারা টিচার কর্মচারী মিলে তারা পরিচালনা করেন কি করে? অতএব একটা কারখানা যদি একজন দাওরা পাশে যদি ম্যানেজার করে তো কেন পারবেন না? অবশ্যই পারবে, যে সেটাই, শুধু তাকে এগুলো দেওয়া, তার মৌলিক জ্ঞান। সেটাই বললাম। আমরা একেবারে শেষ প্রান্তে আছি। প্রিয় পাঠক, দর্শক, শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন, আজকের আলোচনা ছিল মূলত মানুষের কথাগুলোকে আমরা প্রশ্নের আঙ্গিকে সবার কাছে স্পষ্ট করে তোলা। আমরা শেষ পর্যায়ে বিদায় নেওয়ার আগে যদি কিছু বলার থাকে 1 মিনিট করে আমরা সবাই নিলাম। প্রথমেই শুনবো মাওলানা রেজাউল করিম আবরারের কাছ থেকে। আমি আমার তারুণ্যকে আমি একটা মেসেজ দিব যে আমাদের হীনমন্যতার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আমরা যে রাস্তায় আছি সে রাস্তায় চলি, ইনশাল্লাহ। আমরা ইখলাসের সাথে কাজ করলে আমাদের পথ খুলবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে আমি কওমি মাদ্রাসার সমস্ত স্তরের সনদের স্বীকৃতির পক্ষপাতী। স্বকীয়তা নষ্ট হওয়ার যে ভয় আমরা করছি, এই স্বকীয়তা রক্ষা করার দায়িত্ব আমাদের। এখানে সরকারের উপর দায়িত্ব চাপানোর পক্ষপাতী আমি নই। 3 নম্বর কথা হচ্ছে যোগ্যতার ব্যাপার। যে ক্ষেত্রে যে কাজ করতে চাইবে সেই ক্ষেত্রে যোগ্যতা তাকেই অর্জন করতে হবে, তার নিজের স্বার্থে তো যোগ্যতা সে অর্জন করবে। যদি সরকার সব ক্ষেত্রে কওমি সনদের অধিকারী আলেমদেরকে যদি তারা প্রবেশ অধিকার দেয়, তাহলে এই আলেমরা নিজেদের স্বার্থে প্রয়োজনীয় যে জ্ঞান সেটা অর্জন করেন অর্জন করবে ইনশাল্লাহ। ঠিক আছে। আমাদের বাংলাদেশে মাদ্রাসা পড়ুয়ারা সব কাজে নিজের যোগ্যতার প্রমাণ রাখবে, নিজের বিচক্ষণতার প্রমাণ রাখবে, এবং আমরা একটি আলাপ শুরু করেছি, সেই আলাপ যেন একটি সুন্দর গন্তব্যে পৌঁছতে পারি। কওমি শিক্ষা সনদের বাস্তবায়নও আমরা চাই, সম্ভাবনা এবং রূপরেখা আমরা ধীরে ধীরে তৈরি করতে পারবো। সকলের কাছে এই স্বীকৃতির বাস্তবায়নের রূপরেখা তৈরি এবং আগামী দিনের বাংলাদেশে আলেমদের নেতৃত্বে বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের সমকালীন আলাপ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।